আচ্ছা, আমরা হচ্ছে আগের ক্লাসে গত দিন পর্যন্ত আমরা কিছু নিয়ম পড়েছিলাম কমপ্লিটিং সেন্টেন্সের, প্র্যাকটিসও চলছিল। আমরা আজকের ক্লাসে আরো কিছু প্র্যাকটিস করব, এবং যেহেতু ঈদ পরবর্তী সময় আমাদের প্রায় অনেকদিন বন্ধ ছিল, আমাদের অনেক নিয়ম হয়তো মনে নাও থাকতে পারে, আমরা ভুলে যেতে পারি। তাই আজকে প্রত্যেকটা এক্সাম্পলের যে হচ্ছে মানে রুলস গুলো আছে ওইগুলো আমি একটু এক্সপ্লেইন করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি নিজেই করে দিব আজকে। আচ্ছা, তো প্রথম যেটা আছে এ নাম্বার হচ্ছে আমরা ধরো লিখলাম হোয়েন এভার হি whenever he goes to the book fair goes to the book fair। আচ্ছা, আমরা যতগুলো নিয়ম পড়েছি whenever এর কিন্তু কোনো নিয়ম আমরা পড়িনি। তার মানে আমরা পড়েছিলাম যে আমাদের তিন ধরনের নিয়ম হয়, একটা হচ্ছে আমাদের অর্থ বুঝে করতে হয়, একটা হচ্ছে আমাদের নিয়ম থাকে, নিয়ম অনুসারে করতে হয়, আর কিছু থাকে হচ্ছে প্রোভার্বস। তো whenever এর কোনো রুলস আমরা পড়ি নাই, তার মানে বুঝতে হবে যে এটা এক্সাম্পলটা হচ্ছে মিনিংফুল ভাবে হচ্ছে লিখবো আমরা whenever he goes to the book fair, মানে যখনই সে বই মেলায় যায়। আসো, যখনই সে হচ্ছে বই মেলাতে যায়, তাহলে কি বই মেলাতে যখনই যায় সে একটা করে বই কেনে, তাহলে আমি লিখতে পারি যে হি মাস্ট বাই এ বুক। যখনই সে বই মেলায় যায় সে একটা করে অবশ্যই বই কেনে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অর্থগতভাবে মিলে গেল যে whenever he goes to book fair he must buy a book। এরপর দেখো লেখা আছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, তো আমাদের নিয়ম ছিল কি? ইট ইজ হাই টাইমের নিয়ম কি? এর পরের যে ক্লজটা হয় সেই ক্লজে আমরা ব্যবহার করি পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক না? অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে আমরা ব্যবহার করি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো আমাদের নিয়ম ছিল ইট ইজ হাই টাইম, এরপরে আমরা ব্যবহার করি সাবজেক্ট, এরপরে হচ্ছে ভি2 প্লাস হচ্ছে অবজেক্ট, এরকম একটা নিয়ম ছিল। যদি আমরা দেখি ইট ইজ হাই টাইমের বদলে ইট ইজ টাইম থাকে, ইট ইজ টাইম প্লাস হচ্ছে যদি টু থাকে, আমরা তো জানি যে আমাদের নিয়ম হচ্ছে টু এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়, যেটাকে আমরা সহজে বলে থাকি ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করি। আর যদি এমন থাকতো যে ইট ইজ টাইম, এরপরে যদি ফর থাকতো, ফরের পরে হচ্ছে আমরা সবসময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি দিব। কেন? কারণ আমরা জানি আমাদের রুলসটা ছিল যে কোনো প্রেপোজিশন যখন আমরা ব্যবহার করি প্রেপোজিশনের পরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়ে যায়, যেটাকে আমরা বলি হচ্ছে জিরান্ট। আর তোমরা জানো যে যখন আমরা টু ব্যবহার করি টু এর পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম দিই, এটা একটা ব্যতিক্রম ধর্মী হচ্ছে নিয়ম, যেখানে হচ্ছে আমরা দেখি যে আচ্ছা ব্যতিক্রম ধর্মী নিয়ম, এবং এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। তাহলে তাহলে এখানে দেখো বলা আছে ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম থাকলে আমরা ব্যবহার করব সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্বের টু, না বেস ফর্ম না, ভার্বের পাস্ট ফর্ম, ভি2। তাহলে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে ভি2। এখন দেখো এখানে কিন্তু আগে কোনো ক্লজ নাই আমাদের, নাই, একটাই ক্লজ আছে দেওয়া ইট ইজ হাই টাইম, এরপরে আমরা যা মনে চাই সেটা আমরা লিখতে পারবো, আমরা যা মনে চাই তাই। এখানে কিন্তু স্মোকিং নিয়ে কিছু বলা নাই, পড়াশোনা রিলেটেড কিছু মানে নির্দেশ দেওয়া নাই, মানে যে কোনো একটা টপিকের উপর যা ইচ্ছা লিখে দিলেই হয়ে যাবে, যাতে মিনিংফুল হয় প্লাস আমাদের নিয়মটা ফলো করে। তাহলে আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস হচ্ছে ভি2। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টাডিড রেগুলারলি, তার মানে এটাই উপযুক্ত সময় আমরা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে পারি। আর যেহেতু আমরা হচ্ছে এটা কমপ্লিট করলাম, এর নিচে আমরা আন্ডারলাইন করে দেব। ক্লিয়ার? এবং এটা একটা নিয়ম যে কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা যখন কোনো একটা মানে কোনো একটা লাইন কমপ্লিট করব, মানে যতটুকু আমরা লিখবো ততটুকু হচ্ছে আমরা অবশ্যই মার্ক করব, মানে আন্ডারলাইন করে বুঝিয়ে দিব যে এইটা আমি করেছি। আর নিয়ম হচ্ছে কি আমি যতটুকু কমপ্লিট করব বা যে ক্লজটা কমপ্লিট করব ওই ক্লজটা শুধুমাত্র খাতায় লিখবো। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমার কিন্তু অনেক কিছু লেখা থাকবে, যেমন ধরো লিখলাম যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, দেয়ার গোজ এ প্রোভার্ব দ্যাট। এখন দেখো ওই যে বললাম টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, এইটা তো আমাদের কমপ্লিট করা লাগছে না, সো আমি এটা তুলবো না, আমি শুধুমাত্র লিখবো দেয়ার গোজ এ প্রোভার্ব।
কারণ ওই ক্লজটা আমার কমপ্লিট করা লাগবে। যে ক্লজটা কমপ্লিট করা লাগে আমরা জাস্ট সিম্পলি সেই ক্লজটাকেই এখানে লিখব এবং যেই ক্লজটা কমপ্লিট করার জন্য আমি যতটুকু ব্যবহার করেছি সেই ততটুকু নিচে আন্ডারলাইন করে দিব। আবার দেখো এখানে কিন্তু তোমার মুখস্থ লেখার দরকার নাই, তুমি চাইলে কিন্তু উই স্টাডিড রেগুলারলি এখানে না লিখে লিখতে পারো যে ইউ গেভ আপ স্মোকিং, তার মানে তুমি কি স্মোকিং করা ছেড়ে দিতে পারো। তাহলে আমরা জানি কি গিভ এর ভি2 হচ্ছে গেভ, এই হচ্ছে বিষয়। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? তাহলে আমরা কি শিখলাম? ইট ইজ হাই টাইমের পরে সবসময় সাবজেক্টের পরে ভি2 বসে, যদি টু থাকে ভার্বের বেস ফর্ম দিব, যদি ফর থাকে তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি দিব। ওকে ফাইন। এরপরে যেই এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে 3 বা সি নাম্বার, নো সুনার হ্যাড, no sooner had the teacher entered the classroom, no sooner had the teacher entered the classroom। এখন এই নিয়মটা কি তোমাদের মনে আছে? অনেক বলো তো এটা কি হবে? no sooner had এর নিয়মটা কি? no sooner had দেন হবে প্রথমে। আচ্ছা তাহলে নিয়মটা কি ছিল? নিয়মটা হচ্ছে, তুমি একটু দাঁড়াও, নো সুনার হ্যাড প্লাস হচ্ছে আমাদের, আমরা এখানে ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট, এবং দেখো আমরা জানি হ্যাড যেহেতু আছে, হ্যাড এর পরে আমি ব্যবহার করব ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইট ইউ আর। তাহলে এখানে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, এরপরে অবজেক্ট যদি থাকে আমরা ব্যবহার করব, অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এরপর একটা কি লাগবে বললে? দেন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবহার করলাম হচ্ছে দেন। ওকে, দেনের পরে সাবজেক্ট লাগবে, রাইট। তাহলে দেনের পরে আমি ব্যবহার করলাম সাবজেক্ট, তারপর ভি2 প্লাস হচ্ছে অবজেক্ট, রাইট। বসো, তাহলে এইখানে ওই জিনিসটাই আমরা খেয়াল রাখবো যে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, হ্যাঁ, প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি2। তাহলে এটা সহজে মনে রাখার কৌশল হচ্ছে, দেখো নো সুনার হ্যাড এটা তো আমার মুখস্থই, নো সুনার হ্যাডটা কি আমার মুখস্থই, আর আমরা জানি কি হ্যাড এর পরে সবসময় একটা ভি3 ব্যবহার করতেই হবে, হ্যাড এর পরে একটা ভি3। তাহলে আমরা সবসময় পড়ে আসছি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। তাহলে দেখো এখানে হ্যাড থাকার কারণে আমি বুঝতে পারছি অবশ্যই আমি ভি3 দিব। তাহলে নো সুনার হ্যাড, তারপরে দেখো এখানে কিন্তু আমরা ভি3 এর একটা সাবজেক্ট দিয়ে নিব, এটা একটু খেয়াল রাখতে হবে। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, আর সাবজেক্ট গেল ভার্ব গেল, তাহলে আমার এরপর লাগবে কি অবজেক্ট। তাহলে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস হচ্ছে অবজেক্ট। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে দেন। কি ব্যবহার করব? দেন। নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট, এরপরে ভি2 প্লাস হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমি হ্যাড যে অংশে আছে ওখানে ভি3 দিব, পরবর্তী অংশে দিব হচ্ছে আমার ভি2। ক্লিয়ার? এটা প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম। এখন এটা কখন ব্যবহার করা হয়? আমি বলি না অনেক সময় যে কোন একটা কাজ করতে না করতেই, সে যেতে না যেতেই, খেতে না খেতেই, আমি পড়াশোনা শেষ করতে না করতেই, তারপর হচ্ছে ধরো আমি ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ফ্রেন্ড আমার বাসায় হাজির হলো, আমি বই পড়া শেষ করতে না করতেই মা আমাকে আবার পড়তে বসতে বলল, আমি ক্লাসে ঢুকতে না ঢুকতেই স্যার বলল হোমওয়ার্কটা দেখাও। তাহলে এই যে কোন একটা কাজ করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, বলতে না বলতেই, চলতে না চলতেই, এইরকম অর্থ দেয় যে সেন্টেন্স গুলা, সেইগুলো লেখার জন্য আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড। ক্লিয়ার? তবে সবচেয়ে বেশি এইটা আসে পরীক্ষায়, আরো দুইটা আছে, যেমন স্কার্সলি হ্যাড, আরেকটা হচ্ছে হার্ডলি হ্যাড। আচ্ছা, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এই দুইটার অর্থ একই, নো সুনার হ্যাড এর মতোই, নিয়মও সেম। অর্থাৎ স্কার্সলি হ্যাড প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভি3 প্লাস অবজেক্ট, দেখো সেম, একেবারে কোনো পার্থক্য নাই। এখানে হ্যাড আছে, এই যে ভি3 দিলাম, সাবজেক্ট অবজেক্ট, মানে নো সুনার হ্যাড এর মতোই, স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এরপরে দেখো আমি এই যে নো সুনার হ্যাড থাকার কারণে দিয়েছিলাম দেন, এইখানে স্কার্সলি হ্যাড এর জন্য ব্যবহার করব হোয়েন অথবা বিফোর, হোয়েন অথবা বিফোর দুইটা হতে পারে, হোয়েনও হতে পারে, বিফোরও হতে পারে। এরপরে আমি ব্যবহার করব হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস হচ্ছে অবজেক্ট। আর যদি তুমি হার্ডলি হ্যাড এর কথা চিন্তা করো, তাহলে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3, সেম নিয়ম,
প্লাস অবজেক্ট। এইখানে দেখো আমরা দুইটা ব্যবহার করেছিলাম, হোয়েন অথবা বিফোর, কিন্তু হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করব হচ্ছে হোয়েন, এখানে বিফোরটা লেখা যাবে না। সহজ বুদ্ধি হচ্ছে তুমি মনে রাখবা যে নো সুনার হ্যাড এর ক্ষেত্রে ব্যবহার করতে হয় দেন, আর স্কার্সলি হার্ডলির ক্ষেত্রে ব্যবহার করতে হয় হোয়েন, তাহলে সহজে মনে থাকবে। ক্লিয়ার? তারপর যদি তুমি একটু অ্যাডভান্সড হও তাহলে তুমি এখানে হোয়েন এর জায়গায় বিফোরও ব্যবহার করতে পারো। এটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে কাজে লাগবে। অ্যাডমিশনের সময় তো আর তুমি জানো না যে তোমার অপশনের ভিতরে হোয়েন থাকবে নাকি বিফোর থাকবে। সো আমি এই জন্য দুইটাই শিখবো, অর্থাৎ হোয়েনও শিখবো বিফোরও কি শিখবো। আচ্ছা, তাহলে হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস অবজেক্ট প্লাস হোয়েন, এরপরে ব্যবহার করব সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। তার মানে দেখো এই যে তিনটা আমি রুলস লিখলাম, তিনটা রুলস এর ক্ষেত্রেই পরবর্তীতে কিন্তু সাবজেক্ট প্লাস বি2 প্লাস হচ্ছে অবজেক্ট, নিয়ম এক না? আচ্ছা, বুঝতে পারছো তুমি? শিওর? আচ্ছা, তাহলে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং কি হার্ডলি হ্যাড। ওকে, এই তিনটা নিয়ম আমরা খেয়াল রাখবো। এর অর্থ কি? কোনো কাজ করতে না করতেই, চলতে না চলতেই, বলতে না বলতেই, দেখতে না দেখতেই। তাহলে এখানে দেখো সি নাম্বার যেটা বলা আছে, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, মানে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতেই। আচ্ছা, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই কি হলো? আমরা বলতে পারি যে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। আচ্ছা, ক্লাসরুমে শিক্ষক প্রবেশ করতে না করতেই শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। তাহলে এখানে লিখবো কি? দেন অল দা স্টুডেন্টস, অল দা স্টুডেন্টস, দাঁড়ানোর ইংরেজি কি? দাঁড়ানোর ইংরেজি কি? স্ট্যান্ড। তাহলে আমরা কি জানি যে শেষের অংশে আমরা কি ব্যবহার করব? ভি2, তাহলে স্ট্যান্ডের ভি2 স্টুড, তাহলে এখানে স্টুড আপ। বুঝতে পারছেন এটা? কোনো সমস্যা আছে? আচ্ছা, এখানে দেখো যদি এই বাক্যটাই সেম এমন থাকতো যে স্কার্সলি হ্যাড, scarcely had the teacher, scarcely had the teacher entered the classroom, সেম জিনিস। আচ্ছা, এখানে বলছে কি scarcely had the teacher entered the classroom, then এর জায়গায় আমি ব্যবহার করব when, অথবা আমি চাইলে ব্যবহার করতে পারি before। তবে সাবধান, দুইটা ব্যবহার করবেন। আমি শেখানোর জন্য দুইটা লিখলাম যাতে তুমি দুইটা শিখতে পারো, যে when হতে পারে বিফোর হতে পারে, কিন্তু তুমি তো আর টিচার না, তুমি কি স্টুডেন্ট, তো তোমার তো পণ্ডিতি করা যাবে না, তুমি দুইটার একটা লিখবে। এবং তোমাদের আমি শিখিয়েছিলাম সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রেও কি করতে হয়? একটা লিখতে হয়। দুইটা লিখলে যদি সঠিকও হয় তাও এটা মার্কস পাওয়াটা একটু কঠিন হয়, কারণ সব টিচাররা মার্কস দেয় না। তো এখানে তুমি একটা লিখবে, হোয়েন লিখবে অথবা বিফোর লিখবে। হোয়েন অল দা স্টুডেন্টস স্টুড আপ, স্ট্যান্ডের ভি2 হচ্ছে স্টুড আপ। আশা করছি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নেই। যদি তোমাদের কারো কোনো কিছু জানার থাকে বা এটা বুঝতে অসুবিধা থাকে তাহলে হচ্ছে বলতে পারো, তোলো, এবং হচ্ছে বুঝতে অসুবিধা থাকলে বলো। আচ্ছা, ওইরকম না, যে কোনো একটা ব্যবহার হতেই পারে। এটা বুঝতে সমস্যা আছে? আচ্ছা, ফাইন, তাহলে আমি এগুলা মুছে দিচ্ছি। যদি কারোর সমস্যা থাকে বুঝতে, আমাকে জিজ্ঞাসা করতে পারো এখন। আর যদি মনে হয় যে না এখন আমি হচ্ছে বুঝতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না, তোলো, পরেরটা বোঝার চেষ্টা করো। বাসায় যখন প্র্যাকটিস করবে, করার সময় যদি কোথাও মনে হয় যে না এটা আমার তো মনে পড়ছে না, রেকর্ডটা দেখে নিবে, ঠিক আছে? এই জন্য মূলত রেকর্ডটা করা। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ কি আসে নাই? আচ্ছা, ডি। আচ্ছা দেখো এখানে এরপরে যেটা আমরা শিখবো এটা খুব ইম্পর্টেন্ট, আই উইশ। আই উইশ, ঠিক আছে? আচ্ছা, এই আই উইশ এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো, আই উইশ এর বাংলা কি? বাংলা হচ্ছে আমার ইচ্ছা করে, মানে তোমার একটা মনের ইচ্ছা। এটা হতে পারে বাস্তব, হতে পারে কি অবাস্তব, তাই না? মনের অবাস্তব ইচ্ছা হতে পারে। অনেকে বলে যে আচ্ছা আমার যদি আমি যদি পাখি হইতে পারতাম, মানে তার মনে ইচ্ছা যে যদি পাখি হতে পারতো, এটা তো অবাস্তব।
মানুষ কখনো পাখি হতে পারে? পারে না। আবার অনেক ইচ্ছা করে যে আচ্ছা আমি যদি আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম। সো তোমার এইরকম অনেক অবাস্তব হচ্ছে চিন্তা চেতনা মানুষ করে। তো এই সব কারণে আমাদের নিয়মটা হচ্ছে আই উইশ এর পরে আই উইশ এরপর হচ্ছে এখানে ড্যাশ দেওয়া আছে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আই উইশ এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভি2। এটা হচ্ছে সহজ নিয়ম। অর্থাৎ আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস হচ্ছে কি? ভি2। আই উইশ এর পরে সাবজেক্ট প্লাস হচ্ছে ভি2। তাহলে এটা মাথায় রাখবা, আই উইশ প্লাস সাবজেক্টের পরে ভার্বের কি? ভি2। সাবজেক্টের পরে হচ্ছে ভি2 বসবে। আর যদি এখানে কোনো নিয়ম থাকে যে আচ্ছা ওয়াজ ওয়্যার বা বি ভার্বের কোনো নিয়ম এখানে আছে, ধরো সাবজেক্ট এখন মনে করো বি ভার্ব হবে, তাহলে বলো তো বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিং বিন, তাহলে অ্যাম ইজ আর তো প্রেজেন্ট, আমার লাগবে কি? পাস্ট। তাহলে পাস্টের মধ্যে কি আছে? বি ভার্বের ভিতরে ওয়াজ অথবা ওয়্যার আছে। আচ্ছা ওয়াজ অথবা ওয়্যার আছে, তাহলে এখানে আমি বলো তো ওয়াজ ব্যবহার করব নাকি ওয়্যার ব্যবহার করব? ওয়াজ ব্যবহার করার কথা। আই এর সাথে কি বসে? ওয়াজ। আই এর সাথে কি বসে? ওয়াজ। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। কিন্তু ওই যে বললাম না, ওই যে অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়ম তোমাদের মনে আছে যে যদি ওয়াজ ওয়্যার এর ব্যবহার আসে তাহলে ওয়্যার ব্যবহার করতে হয়, এমন একটা নিয়ম আমরা পড়েছি না? হ্যাঁ। আচ্ছা তাহলে ওই রকম মানে যদি আই উইশ থাকে এরপরে সাবজেক্ট থাকে তারপরে বি ভার্ব মানে ওয়াজ অথবা ওয়্যার এর ব্যবহার থাকে, তাহলে মনে রাখবা সব সময় ব্যবহার করতে হবে ওয়্যার। মানে ওয়াজ এখানে হবে না। যেমন আই উইশ আই ওয়্যার এ কিং, আই উইশ আই ওয়্যার এ টিচার, আই উইশ আই ওয়্যার এ ডক্টর। আমার ইচ্ছা করে আমি যদি ডাক্তার হতে পারতাম। ধরো এক লোক, সে হচ্ছে কৃষক, তার বয়স ধরো 45 ইয়ার্স, এখন সে চিন্তা করতেছে আচ্ছা আমি যদি ডাক্তার হতে পারতাম কত সম্মান পাইতাম। তাহলে যার বয়স 45 বছর যে কৃষক, সে কি ডাক্তার হতে পারবে? তোমার মনে হয় সম্ভব? সম্ভব না। তাহলে তার কথাটা অবাস্তবের মতো। তাহলে সে এই ক্ষেত্রে বলবে যে আই উইশ আই ওয়্যার এ ডক্টর। ক্লিয়ার? আচ্ছা তাহলে আই উইশ সাবজেক্ট প্লাস হচ্ছে ওয়্যার ব্যবহার করব। তাহলে এখানে দেখো আমাদের নিয়মটা ছিল আই উইশ, এখানে কি লেখা যায় বলো? আই উইশ আই ওয়্যার এ পুলিশ। আমার ইচ্ছা করে আমি যদি পুলিশ হতে পারতাম। অথবা ধরো তোমার ওয়্যার না লিখে অন্য কিছু লিখতে পারো, অর্থাৎ ভি2 দিয়ে মানে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে তুমি কিছু একটা করতে পারো। অর্থাৎ তুমি এখানে ওয়্যার দিলে না, তুমি হচ্ছে অন্য একটা কিছু দিলে। কি হতে পারে এখানে বলো তো? যে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, মানে আমার ইচ্ছা করে আমি যদি উড়তে পারতাম আকাশে। তাহলে দেখো তুমি কি উঠতে পারবা আকাশে? আকাশে উঠতে পারবা? সম্ভব? সম্ভব না। তাহলে তোমার কি করতে হবে বলো তো? এটা মনের একটা চিন্তা। তাহলে কি করতে হবে? ভি2 ব্যবহার করতে হবে। তাহলে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। এটা বুঝতে পারছো? আচ্ছা তুহিন বলো তো কি বললাম এই উইশের যে নিয়মটা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বসো। তাহলে আমাদের নিয়মটা ছিল ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এই জন্য আমরা ব্যবহার করলাম কুড। এটা বুঝতে অসুবিধা আছে? ধরো আরো একটা এক্সাম্পল তোমাদের সুবিধার্থে দিয়ে দিচ্ছি। ধরো লিখলাম আই উইশ আই ওয়্যার এ সুপারম্যান। আচ্ছা ওয়্যার না দিয়ে আমি এখানে উড দেই, আই উইশ আই উড বি এ সুপারম্যান। আমার ইচ্ছা করে আমি যদি সুপারম্যান হতে পারতাম। সুপারম্যান হওয়া তো সম্ভব না, তাই না? সো এই হচ্ছে বিষয়। এখন আমরা ই নাম্বারে যাব ই। আচ্ছা she loved to live among she loved to live among she loved to live among the poor villagers. So that আচ্ছা এখানে দেখো সো দ্যাটেরও কিন্তু একটা নিয়ম রয়েছে। সো দ্যাটেরও কি আছে? একটা নিয়ম রয়েছে।
দেখো শি লাভ টু লিভ, সে বাস করতে ভালোবাসে অ্যামং দ্য পুর ভিলেজার্স, মানে যারা দুস্থ গরিব গ্রামবাসী রয়েছে তাদের মধ্যে বসবাস করতে ভালোবাসে। তাহলে অ্যামং শব্দের অর্থ হচ্ছে মধ্যে বা মাঝে, যেহেতু ভিলেজার্স বলেছে অনেকগুলা গ্রামবাসী, সো এই ক্ষেত্রে আমরা অ্যামং এর ব্যবহার করেছি। শি আচ্ছা হি লাভ টু লিভ অ্যামং দ্য পুর ভিলেজার্স সো দ্যাট, যাতে। তাহলে সো দ্যাটের নিয়মটা কারোর মনে আছে তোমাদের? সো দ্যাট, দেখো সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যাতে। সো দ্যাটের বাংলা অর্থ কি? সো দ্যাটের বাংলা অর্থ হচ্ছে যাতে। সো দ্যাটের বাংলা কি? যাতে। সো দ্যাটের বাংলা কি? আমরা অনেক সময় বলি না যে আমি নিয়মিত খাবার খাই যাতে আমি সুস্থ থাকতে পারি, আমি নিয়মিত ব্যায়াম করি যাতে আমি সুস্থ থাকতে পারি, তারপরে আমরা বলি আমি নিয়মিত পড়াশোনা করি যাতে পরীক্ষা ভালো করতে পারি, হ্যাঁ, আমি শিক্ষকের কথা মেনে চলি যাতে শিক্ষক আমার জন্য দোয়া করে। তো এই যে আমরা কথার মাঝে মাঝে বলি যাতে, তাহলে যাতে বলার জন্য আমরা সবসময় ব্যবহার করব হচ্ছে কি বলতো? ব্যবহার করব হচ্ছে সো দ্যাট। কথা বুঝতে পারছো? শিওর? আচ্ছা, আমরা ব্যবহার করব হচ্ছে সো দ্যাট, যাতে। তো সো দ্যাট এর একটা নিয়ম আছে, সেটা কি? দেখো আমরা জানি, এই যে দেখো এখানে হি লাভ টু লিভ অ্যামং দা পুর ভিলেজার্স, এইটা কিন্তু একটা ক্লজ। এটা কি একটা ক্লজ? তাহলে আমাদের নিয়মটা হচ্ছে যে কোনো একটা ক্লজ থাকবে, ক্লজ শব্দের বাংলা অর্থ হচ্ছে কি? বাক্যাংশ। ক্লজের বাংলা অর্থ কি? বাক্যাংশ। আচ্ছা, অর্থাৎ এমন এক গুচ্ছ শব্দ যার ভিতরে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ওটাকে কি বলে? ক্লজ বলে। দেখো এখানে এই যে হি হচ্ছে সাবজেক্ট আছে, লাভ হচ্ছে আমার ফাইনাইট ভার্ব, কারণ এটা থেকে টেন্স চেনা যাচ্ছে। সো এই যেহেতু সাবজেক্ট আছে, আমার যেহেতু ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। তো একটা ক্লজ থাকবে, এই ক্লজের পরে ধরো সো দ্যাট থাকলো, সো দ্যাট এর পরে আমরা জানি দ্যাট এর পরে সবসময় কি বসে? সাবজেক্ট বসে। তাহলে ক্লজ প্লাস সো দ্যাট প্লাস হচ্ছে কি? সাবজেক্ট। আচ্ছা, তাহলে ক্লজ এর পরে সো দ্যাট বসলো, তারপরে সাবজেক্ট। এরপরে হচ্ছে ব্যবহার করতে হবে ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড। এবং আমরা জানি যে যে কোনো মডেলের পরে মেইন ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে আমরা ক্যান কুড এর পরে ব্যবহার করব ভি টু, সরি ভি নট মানে ভার্বের বেস ফর্ম। তারপরে যদি আদার্স মানে অবজেক্ট এক্সটেনশন বা এই টাইপের কিছু থাকে সেটা আমরা ব্যবহার করব। কথা বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, একটু লক্ষ্য করো এখানে দেখো, আমি লিখলাম একটা ক্লজ থাকবে, এই ক্লজটা তো দেয়াই থাকবে, এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা থাকার কথা না। এই ক্লজটা দেয়া থাকবে, এটা জাস্ট আমি তুলবো, কারণ আমরা জানি যে যেই ক্লজটা পরিপূর্ণ করতে হয় সেই ক্লজটার মানে কি বলে যে যেই ক্লজটা কমপ্লিট করতে হবে সেই ক্লজটা আমরা তুলি, কিন্তু আমরা কাজ যেটা করব সেটা হচ্ছে এই দ্যাট এর পর থেকে। তাহলে দেখো এই সো দ্যাট যদি থাকে কোন একটা ক্লজের পরে, এই সো দ্যাট এর পরে আমি ব্যবহার করবো একটা সাবজেক্ট। কোন সাবজেক্ট? এই যে প্রথম যে ক্লজে যে প্রথম সাবজেক্ট, এটা অনুসারে আমি একটা সাবজেক্ট এখানে দিব, এরপরে ক্যান অথবা কুড দিব, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এখানে লিখলেন ক্যান অথবা কুড, স্যার কোথায় আমি ক্যান ব্যবহার করব আর কোথায় কি দিব? কুড দিব। এটা তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তুমি বলো তো এই যে ক্যান এবং কুড এই দুইটার মধ্যে কোনটা প্রেজেন্ট আর কোনটা পাস্ট? ক্যান হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, তাহলে কুড কি? পাস্ট। আচ্ছা, যদি এই ক্লজটা ভালো করে বুঝবা, এই ক্লজটা যদি প্রেজেন্টে থাকে, এই ক্লজটার মধ্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আমি এইখানে ব্যবহার করব ক্যান। যদি এই ক্লজটার ভিতরে পাস্ট থাকে আমি এখানে ব্যবহার করব কুড। ক্লিয়ার? এই एग्जांपलটা দেখো, এখানে লেখা আছে কি বলতো? লাভড। কি লেখা আছে? কি লেখা এটা? লাভড। এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? এটা হচ্ছে আমার পাস্ট ফর্ম। দেখো এই যে লাভড, এটা কি? এটা হচ্ছে আবার বলে পাস্ট ফর্ম। তাহলে আমি এখানে এই যে ক্যান নিব না কুড নিব? কুড নিব। তাহলে বলা আছে যে হি লাভ টু লিভ অ্যামং দ্য পুর ভিলেজার্স, সে গরিবদের মধ্যে বসবাস করতে ভালোবাসে যাতে সে গরিবদের সাহায্য করতে পারে। বুঝতে পারছো কথাটা? যাতে। তাহলে এখানে কি হবে বলো? হি ক্যান নাকি কুড? আচ্ছা, এখানে হি কেন লিখলাম? কারণ এই যে এখানে হি আছে, এখানে যদি থাকতো ধরো ধরো থাকতো এখানে ধরো কি বলে, ধরো লিখলাম এখানে থাকলো হচ্ছে সাদিকা, কি থাকলো? তাহলে এখানে কি লিখতাম? ওইখানে কি লিখতাম? শি। কি লিখতাম? এখানে যদি রহিম থাকতো, এখানে যদি করিম থাকতো, হি বসতো। এখানে যদি থাকতো আলেয়া, ওইখানে শি। তাহলে এই সাবজেক্ট অনুসারে আমি ওইখানে একটা প্রোনাউন ব্যবহার করলাম। আচ্ছা, সে গরিবদের মাঝে বসবাস করত যাতে করে she could help them।
অনেক মানুষ আছে দেখবা তোমরা যে যারা অনেক ধনী, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কি ধনী, এদের আসলে টাকা পয়সা ধন সম্পদ এগুলোর কোনো অভাব নাই। এরা মানে মানুষদেরকে ভালোবাসতে চায়, মানুষের জন্য কাজ করতে চায়, এই জন্য তারা গিয়ে গ্রামে বসবাস করতে শুরু করে এবং মানুষদের জন্য কাজ করে তারা। এরকম মানুষ আছেন অনেক। তো এইরকমই হয়তো যে সে কি ই লাভ টু লিভ অ্যামং দ্য পুর ভিলেজার্স সো দ্যাট হি কুড হেল্প দেম। বুঝতে পারছো কথাটা? তাহলে এবার বলো সো দ্যাট এর নিয়মটা কি? তোমার নাম কি? নাফিস না? নাফিস বলো তো। বসো। আচ্ছা আমি একটা তাহলে করতে দেই, ধরো লিখলাম সাদমান সাদমান স্টাডিড প্রপারলি। সাদমান যথাযথভাবে পড়াশোনা করত। সো দ্যাট, বলো তো এটা কি আসবে? বলো, মুখ দিয়ে বলো আগে। সাদমান হি কুড গেট এ গুড রেজাল্ট বা হি কুড কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম। কাট এ গুড ফিগার মানে কি? ভালো করা। কাট এ গুড ফিগার একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ভালো করা। কাট এ ব্যাড ফিগার এর মানে হচ্ছে কি? খারাপ করা। তাহলে সে ভালো করে পড়তো যাতে করে সে কি একটা ভালো রেজাল্ট করতে পারতো। তাহলে লিখে ফেলো। বা তুমি তোমার মাথায় যদি অন্য কোনো কিছু আসে, হ্যাঁ আইডিয়া, আমার সাথে তো তোমার মিলবে না স্বাভাবিক। আমার মাথায় এটা আসছে, আমি এটা বললাম, তোমার মাথায় অন্য আইডিয়া হতে পারে যে সাদমান স্টাডিড প্রপারলি সো দ্যাট হি কুড গেট এ গুড জব। মানুষ অনেকে আছে ভালো করে পড়াশোনা করে যাতে করে সে কি হইতে পারে? একটা চাকরিজীবী হতে পারে। অনেকে আছে বিজনেসম্যান। বা লিখতে পারো যে সাদমান স্টাডিড প্রপারলি সো দ্যাট হি কুড বি আ সাকসেসফুল পারসন। অনেকে আছে সাকসেস পাওয়ার জন্য হচ্ছে পড়াশোনা করে। এক একজনের পড়াশোনার ইন্টেনশনটা এক এক রকমের। তাহলে এখানে সাদমান স্টাডিড প্রপারলি সো দ্যাট হি কুড কাট। এই যে কাটের তিনটা ফর্মই কিন্তু এক, কাট কাট কাট। তাহলে হি কুড কাট এ গুড ফিগার ইন দা এক্সাম। তাহলে আমি এই যে এতটুকু কমপ্লিট করলাম, সো দ্যাট থেকে এতটুকু আমি মার্ক করে দেব। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে এটা বুঝতে? যদি কারো সমস্যা থাকে আমাকে বলো। যদি সমস্যা না থাকে আমি হচ্ছে পরবর্তী এক্সাম্পলে চলে যাব। এবং এইগুলো প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে, মানে এমন না যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এক জিনিস, ইম্পর্টেন্ট থেকে আসতেও পারে নাও আসতে পারে, বাট এটা মোর দেন ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে কোশ্চেন অবশ্যই আসবে। যে কয়টা রুলস আমি রিভিশন করালাম তোমাদেরকে, এগুলো থেকে অবশ্যই 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 কোশ্চেন আসবে, 100% গ্যারান্টি। ক্লিয়ার? কারণ এগুলো সব বোর্ড অ্যানালাইসিস করে বানানো। ওকে, এফ নাম্বার, এটা বলা আছে যে শি ক্যান নট কমপ্লিট। আচ্ছা দেখো এখানে বলছে শি ক্যান নট কম্পিট। কম্পিটের বাংলা কি? হ্যাঁ, প্রতিযোগিতা করা। বলছে শি ক্যান নট কম্পিট উইথ হার ক্লাসমেটস। সে তার যে সহপাঠীরা রয়েছে তাদের সাথে প্রতিযোগিতা করতে পারে না বিকজ অফ। আচ্ছা এই বিকজ অফ এর পরে তুমি যে কোনো একটা কিছু দিতে পারো। সে কেন প্রতিযোগিতা করতে পারে না তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা কিছুতে দুর্বলতা আছে, কি হতে পারে? ধরো ইংরেজিতে দুর্বলতার কারণে, মানে সে সব সাবজেক্টে ভালো কিন্তু সে ধরো ইংরেজিতে ভালো না। এখন যেই মানুষটা সব সাবজেক্টে ভালো না, সে তো ভালো রেজাল্ট গড়ে করতে পারবে না, পারবে? হ্যাঁ, গড় নাম্বার কার ভালো আসে? যে বাংলা, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সব সাবজেক্টে যে ভালো মার্কস পাচ্ছে, আলটিমেটলি তারই তো রেজাল্ট ভালো হতে থাকবে। ধরো সে ইংরেজিতে 33 পায়, এখন সে কি প্রতিযোগিতা করে আগেই মানে আগেই থাকতে পারবে? সম্ভব না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিকজ অফ উইকনেস ইন ইংলিশ, মানে তার
দুর্বলতার জন্য সে ক্লাসমেটদের সাথে প্রতিযোগিতা করতে পারে না। তাহলে বলা হচ্ছে she cannot compete with her classmates because of weakness in English। বুঝতে সমস্যা আছে কারণ এটা আচ্ছা, এরপর দেখেন লেখা আছে যে we saw a snake while we saw a snake while। আচ্ছা, while মানে কি বলতো? যখনই, তাই না? আচ্ছা, বা যখনই। আচ্ছা, এই while এর রুলসটা কি? তোমার নাম কি সাজিদ? সাজিদ বলো কি হবে? we saw a snake while, মনে নাই? বসো, দেখো এখানে বলা আছে যে, আচ্ছা কেউ বলতে চাও? আচ্ছা, মনে করাই দিই তোমাদেরকে। দেখো we saw a snake while, we saw a snake while, যেহেতু ঈদের পরে আজকে প্রথম ক্লাস, ঈদের আমেজ এখন অনেকের কাটে নাই, সো এই জন্য হয়তো পড়াশোনার মধ্যে ব্যাক করতে পারছো না। আস্তে আস্তে এখন ঈদ শেষ, সামনে আপকামিং কোনো ঈদও নাই, সো এখন একটু পড়াশোনায় মুভ করতে হবে। দেখো এখানে লেখা আছে we saw a snake while। while এর নিয়মটা কি ছিল? যদি while এর পরে সরাসরি কোনো ভার্ব থাকে, যদি while এর পরে সরাসরি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আমি একটা আইএনজি দিব, এটা হচ্ছে নিয়ম। while এর পরে কি? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে স্যার whileটা কি প্রিপোজিশন? হ্যাঁ, whileটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, অনেক শব্দ আছে যেগুলো প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে। যেমন কি হতে পারে বলতো? অনেক শব্দ আছে, যেমন ধরো লিখলাম হচ্ছে বিফোর, এটা প্রিপোজিশন। আফটার, এটা হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে রিগার্ডিং, এইটা একটা প্রিপোজিশন। ফলোইং, এইটা প্রিপোজিশন। তারপর হচ্ছে এক্সেপ্ট, এইটা প্রিপোজিশন হতে পারে। বাট প্রিপোজিশন হতে পারে। while আমরা সাধারণত জানি ইন, তারপর হচ্ছে টু, উইথ, উইদিন, আপ টু, হ্যাঁ, আউট অফ, এইগুলো প্রিপোজিশন। কিন্তু এর পাশাপাশি এই শব্দগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। কথা কি বুঝতে পারছো? তাহলে এইখানে whileটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। তাহলে এখানে we saw a snake while, আমরা হচ্ছে কি, হ্যাঁ, আমরা একটা সাপ দেখলাম যখন। তাহলে কি লেখা যেতে পারে? while crossing the road বা ক্রসিং দা ক্যানেল। আমরা যখন হচ্ছে ক্যানেলটা ক্রস করলাম, তখন হচ্ছে কি, আমি একটা সাপ দেখতে পেলাম। বুঝতে পারছো? এখন যদি তুমি একটা সাবজেক্ট দিতে, মানে এটা যদি এমন হইতো যে উই স এ স্নেক, আমরা একটা সাপ দেখলাম হোয়াইল। এখন আমি তো কোনো সাবজেক্ট ব্যবহার করিনি, আমি সরাসরি হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে করে ফেললাম। তুমি যদি চাও যে না, আমি স্যারের মতো করব না, আমি হচ্ছে আমার মতো করব, মানে আমি একটা সাবজেক্ট দিব। এখানে যেহেতু দুইটা নিয়ম লেখা হয়েছে, একটা হচ্ছে হোয়াইল এর পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি, আর যদি হোয়াইল এর পরে হচ্ছে কোনো রকমের সাবজেক্ট থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। এক কথায় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সাথে কি আইএনজি। তোমার যেটা ভালো লাগে সেইভাবে করবা। যেমন এখানে যদি আমি লিখি যে উই স এ স্নেক হোয়াইল উই ওয়ার ক্রসিং দা ক্যানেল, ক্যানেলটা বা খালটা যখন পার হচ্ছিলাম তখন আমি একটা সাপ দেখতে পেলাম। তাহলে এই যে দেখো, এখানে যেহেতু উই আছে, একটা সাবজেক্ট আছে, তো এই জন্য আমি ওয়ার দিলাম, তারপর ভার্বের সাথে আইএনজি দিলাম। আর যদি আমার সরাসরি ভার্ব ব্যবহার করা লাগতো, তাহলে কিন্তু ভার্বের সাথে কি দিতাম? আইএনজি দিতাম। বুঝতে পারছো? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোন রকমের জিজ্ঞাসা নাই? হ্যাঁ, শীট দিব অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আমি স্যারকে বলবো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমরা শীট পেয়ে যাবা। ওকে, আচ্ছা, কোনো কোশ্চেন? আর শীট ছাড়া আর কোনো কোশ্চেন আছে? শিওর? আচ্ছা, ঠিক আছে, তাহলে
আর যদি কারোর কিছু জানার থাকে আমাকে বলো।